হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা বৃত্তের ক্ষেত্রফলের অঙ্ক করছিলাম নবম শ্রেণীর, যেটা কোষে দেখি 18 পার্ট। এর আগে 3টে ক্লাস করেছি আমরা। তো আজকের ক্লাসে আমরা শর্ট কোশ্চেন যেগুলো আছে বৃত্তের ক্ষেত্রফলের, তোমাদের বইয়ের 26-এর দাগ 27-এর দাগে যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব, ঠিক আছে? তো শুরু করছি তাহলে 26-এর দাগ থেকে। দেখো 26-এর দাগের আছে বহু বিকল্পধর্মী প্রশ্ন, MCQ। তাহলে 26-এর একেরটা যেটা বলেছে, এখানে বলা আছে, যেটা 26-এর একেরটা বলা আছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল x বর্গ একক, ক্ষেত্রফল x বর্গ একক বলা আছে পরিধি y একক এবং ব্যাসার্ধ z একক। পরিধি y একক আর ব্যাসার্ধ, পরিধি y একক আর ব্যাসার্ধ z একক। এটা একটা বৃত্ত, এটা বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি r হয় তাহলে x = হয়ে যাচ্ছে πr², ঠিক আছে? এটাই সূত্র। আচ্ছা, y হচ্ছে বৃত্তের পরিধি, তাহলে y = 2πr হয়ে যাচ্ছে। আর z বলা আছে, z এখানে ব্যাসের দৈর্ঘ্য, তাহলে z = 2r। তাহলে আমাদের যেটা মান নির্ণয় করেছে এগুলো MCQ, তোমরা রাফলি ক্যালকুলেশন করে জাস্ট নিখুঁতভাবে দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটুকু লিখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে x/yz এর মান, তাহলে x/yz = x এর মান πr², y এর মান 2πr ইন্টু z এর মান 2r। আর কেটে গেলে r² কেটে গেল, পাই কেটে গেল, কি পড়ে আছে 2 × 2 4, 1/4 পড়ে আছে, এটাই অ্যান্সার। দেখো 1/4 পড়ে আছে, এটাই অ্যান্সার। এটা 18 দাগের অঙ্ক, কোষে দেখি 18 পড়ছে, কোষে দেখি 18। 26-এর একেরটা হলো, 26-এর একেরটা আসছে অ্যান্সার 1/4 আছে, তোমাদের অপশান বিতে আছে 1/4, অপশান বিতে আছে, তাহলে একের বি হচ্ছে এটা, ঠিক আছে? একের বি। এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলেছে একটি বৃত্তের পরিলিখিত ও অন্তর্লিখিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত, বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের প্রথমে বলেছে পরিলিখিত, প্রথমে পরিলিখিত আছে, এটা পরিলিখিত, তারপরে অন্তর্লিখিত। তাহলে এইটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ আমরা মনে করছি এ। বৃত্তের ব্যাসার্ধ যদি এ হয়, আর একটা এর অন্তর্লিখিত, মানে একটি বৃত্তের পরিলিখিত বৃত্তের বাইরে আছে, আর একটা বৃত্তের ভেতরে আছে, এইরকম। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তো তাহলে এই যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পরিলিখিত যে বর্গক্ষেত্র পড়ছে তার বাহু কত হবে, বৃত্তের ব্যাসের সঙ্গে সমান হবে। তাহলে তার বাহু হচ্ছে এ, পরিলিখিতর। তাহলে পরিলিখিত বাহু যদি এ হয়, ক্ষেত্রফল a² হয়ে যাচ্ছে। এবার আসি অন্তর্লিখিতের কন্ডিশনে। অন্তর্লিখিত এই যে বৃত্ত, এইটা যদি ছবিটা আমরা আলাদা করে আঁকছি, এইটা যদি একটা অন্তর্লিখিতর, এইরকম অন্তর্লিখিতর, এটা অন্তর্লিখিত, এর ব্যাসার্ধটা এইটা হচ্ছে এ। তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণটা যোগ করলে ব্যাসার্ধ যদি এ হয়, এইটার যে অন্তর্লিখিতর যেটা বর্গক্ষেত্রের যে কর্ণ, সেটা হবে বৃত্তের ব্যাসের সঙ্গে সমান। তাহলে কর্ণটা ব্যাসের সঙ্গে সমান, তাহলে কর্ণ হচ্ছে এ, বর্গক্ষেত্রের কর্ণ এ। বর্গক্ষেত্রের কর্ণ জানা থাকলে আমরা যদি বাহু নির্ণয় করতে চাই, কর্ণকে √2 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? বিকজ যদি বাহু যদি এ একক হয়, তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এ একক হয়, তাহলে কর্ণ হচ্ছে √2 × a। তাহলে কর্ণ জানা আছে মানে তাকে √2 দিয়ে ভাগ করতে হবে, তবে বাহু বেরোবে। তাহলে এইখানে এই কর্ণ 2a, তাহলে কর্ণটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ 2a। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহু কত, 2a/√2, তার মানে a/√2। a/√2 হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে ক্ষেত্রফল কত, a/√2 তার স্কোয়ার, a/√2 তার স্কোয়ার। বোঝা গেল, পরিষ্কার? ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে a² a²/2, তাহলে হয়ে যাচ্ছে 1:1/2 = 2:1 আসছে, 2:1। কোন অপশানে আছে এটা? 2:1, অপশান সিতে আছে। তাহলে অপশান সি, 2-এর সিটা রাইট আনসার, ঠিক আছে? এখানে ক্যালকুলেশনটা ভালো করে বুঝবে, যেটা ক্যালকুলেশন করলাম আমি এতক্ষণ ধরে বললাম যেটা, ঠিক আছে? নেক্সট দেখো 3-এরটা যাচ্ছে। 3-এরটা বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি ও ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। একটা বৃত্তাকার ক্ষেত্রের পরিধি, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আমরা যদি r একক মনে করে নিই, যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r একক,
তাহলে পরিধি হয়ে যাচ্ছে 2πr আর ক্ষেত্রফল πr², πr² সঙ্গে 2πr, এদের সাংখ্যমানটা সমান, ঠিক আছে, মানটা সমান, মানে যদি এটা পরিধিটা যদি 40 সেমি হয় তাহলে ক্ষেত্রফলটা 40 বর্গ সেমি, এইরকম আর কি, ঠিক আছে, সাংখ্যমানগুলো সমান। তাহলে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের ওই বৃত্তে, তাহলে বৃত্তাকার ক্ষেত্রের এই দুটো সমান, তাহলে ওই বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে পাই কাটলো একটা, আর কেটে গিয়ে r = 2 হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 2, এই বৃত্তের ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে 2। তাহলে বৃত্তের কি চেয়েছে এখানে, যে বৃত্তের পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের কর্ণ মানে এইটা পরিলিখিত বর্গক্ষেত্র। তাহলে এইটা যদি 2 হয় তাহলে সম্পূর্ণ বাহুটা কত? 4 হয়ে যাচ্ছে। পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু 4, তাহলে বাহু যদি 4 হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? বাহু ইন্টু √2, √2 ইন্টু বাহু, তাহলে 4√2 হয়ে যাচ্ছে। কর্ণের দৈর্ঘ্য 4√2। অপশানে আছে, অপশান সিতে আছে, এটা 4√2 অপশান সিতে আছে। তাহলে 3এরটা আসছে অপশান সি, অপশান সি 4√2, এইটা হচ্ছে 4√2 হলো, ঠিক আছে। এইখানে অপশান, তার আগে অপশান সি এরটা এসেছিল 2:1, এটা এসেছিল 2:1, আর 26-এর একেরটা আমরা নির্ণয় করেছিলাম বি, এটা 1/4, ঠিক আছে, বোঝা যাচ্ছে কীভাবে করছি। এবার 4এরটা একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ, যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, এটা অন্তর্লিখিত আর এটা পরিলিখিত। আমরা মনে করছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক বা x একক, a একক মনে করি। এটা যদি a b c, এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা মনে করছি আমরা a b c d। এটা সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র একই বিন্দু, ভরকেন্দ্র অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটাই বিন্দু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র একটাই বিন্দু হয়, ঠিক আছে, একই বিন্দু। তাহলে এইখানে এটা যদি এ হয়, এ এ এ, তাহলে উচ্চতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3/2 ইন্টু বাহু, √3/2 এ। তাহলে এইটা যেটা, এইটা হয়ে যাবে পরিলিখিতর, এই যে এটা পরিলিখিতর ব্যাসার্ধ। তাহলে পরিলিখিতর ব্যাসার্ধ এটা যদি হয়ে যায় বৃত্তের ব্যাসার্ধ, তাহলে AG সমান কত হবে? AG সমান, এটা 2:1 অনুপাতে কাট করে, এই যে AG = GD, এটা GD 2:1, তাহলে AG হয়ে যাচ্ছে 2/3 ইন্টু AD, 2/3 ইন্টু AD। তাহলে 2/3 ইন্টু ADর মান কত? √3/2 ইন্টু A, 2 কেটে গেল, এইটা কেটে গিয়ে √3, তাহলে A/√3 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে A/√3, এইটা কত হবে? এই GD সমান হয়ে যাবে 1/3 ইন্টু AD, 1/3 অফ AD, তাহলে 1/3 ইন্টু √3/2 A। তাহলে এইটা কেটে গেলে এইটা কেটে গিয়ে √3 হয়ে যাচ্ছে, তাহলে 1/2√3 A, ঠিক আছে, GD 1/2√3। এইটা হচ্ছে অন্তর, যে ভেতরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ। এবার দুটোর কি চেয়েছে? দুটোর ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। তাহলে এই ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফল কত? এটা হচ্ছে কোনটা আগে বলা আছে, অন্তর্লিখিত না পরিলিখিত? পরিলিখিত আগে বলা আছে, তাহলে পরিলিখিত এইটা, তাহলে πr², পাই ইন্টু, তাহলে এইটা স্কোয়ার, তার মানে a²/3 ইন্টু পাই ইন্টু এইটা স্কোয়ার, এইটা ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে a²/2 × 4, 4 × 3 = 12, পাই উঠে গেল, স্কোয়ার উঠে গেল, ইস্টু 1/3 ইস্টু 1/12, ঠিক আছে। 1/3 দিয়ে যদি আমরা গুণ করে দিই, এটা 1:1/4 হয়ে যাচ্ছে, তার মানে 4:1 আসছে, 4:1 ক্ষেত্রফলের অনুপাত আসছে। দেখো প্রসেসটা 4:1, এটা আছে অপশান এ, 4এরটা অপশান এতে আছে, অপশান 4এরটা অপশান এ 4:1 হবে, ঠিক আছে। ক্যালকুলেশনটা কিন্তু এইভাবেই হবে, ঠিক আছে। এরপরেরটা আছে 5এরটা, একটি বলয়াকৃতি লোহার পাতের অন্তর্ব্যাস বলা আছে এবং বহির্ব্যাস বলা আছে। বলয়টিতে লোহার পাত আছে কত বর্গ সেমি, সেটা নির্ণয় করতে হবে। 4টে অপশান আছে, বর্গ সেমি এককে আছে, তার মানে কতটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ সেমি দেওয়া আছে, অনেক সময় একক দেখে বোঝা যাবে, ঠিক আছে। যেহেতু এই বর্গ সেমি দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে বলেছে যে বলয়াকৃতির লোহার, দেখো একটা বলয়াকৃতির লোহা, এইটা লোহার পাত আছে এইরকম, এটা এতটা মোটা, এর একটা অন্তর্ব্যাস, এটা 20,
আর এটা 22, ঠিক আছে, এইরকম বলা আছে 20 আর 22, অতটা মোটা ওটা। তাহলে অন্তর্ব্যাস 20 সেমি, বহির্ব্যাস 22 সেমি। তাহলে লোহার তাহলে পাত আছে, তাহলে এই যে সমগ্রটা মানে বহির্ব্যাস সমেত ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু 22 স্কোয়ার, ক্ষেত্রফল বেরিয়ে গেল সমগ্রটা। সেখান থেকে যদি অন্তর্ব্যাসেরটা বাদ দিয়ে দিই তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা মানে যেটা নিয়ে বলা ক্ষেত্রে লোহাটার ক্ষেত্রফলটা বেরোবে, ঠিক আছে, মাইনাস পাই ইন্টু 20 স্কোয়ার। পাই যদি কমন নিয়ে নিই 22 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তাহলে পাই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু পাইয়ের মান 22/7। আচ্ছা, উত্তরটা কী দিয়ে আছে? 4টে অপশান দেওয়া আছে। আচ্ছা, 22/7 পুট করতে হবে। এইটা হয়ে যাচ্ছে ইন্টু 42 ইন্টু 2, এইটা হয়ে যাচ্ছে 6, এটা 6 হয়ে যাচ্ছে। 6 যেহেতু হচ্ছে, ক্ষেত্রফল চেয়েছে 6 যেহেতু হচ্ছে, এটা মান চলে আসছে 22/7 পাইয়ের মান পাই আর স্কোয়ার। তাহলে অন্তর্ব্যাস বলেছে, আচ্ছা ব্যাস বলা আছে এগুলো, সেই জন্য একটু হচ্ছে এটা, তাহলে এগুলো ব্যাস বলা আছে, তাহলে ব্যাস 20 বলা আছে। যেহেতু ব্যাস 20 বলা আছে, এটা ব্যাসার্ধটা হয়ে যাবে 10, এইটা 10 হবে। আর এটা ব্যাস 22 বলা আছে এই ব্যাসটা, তাহলে এটা 11 হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে পাই 11 স্কোয়ার মাইনাস পাই 10 স্কোয়ার ইকুয়াল টু পাই কমন হলে এটা 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে পাইয়ের মান 22/7 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 22/7, এটা 21 ইন্টু 1, এটা 3 হয়ে যাচ্ছে, 3/22 66। তাহলে 66 বর্গ সেমি অ্যান্সার আসছে। 66 বর্গ সেমি কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি রাইট অ্যান্সার, 5-এর সিটা, ঠিক আছে, 5-এর সি, 5-এর অপশান সি 66 বর্গ সেমি, 66 বর্গ সেমি এইটা হচ্ছে, ঠিক আছে, 66 বর্গ সেমি, বোঝা গেল? আচ্ছা, এমসিকিউগুলো হলো 26-এর দাগের। এবার 27-এর দাগে শুরু করছি। 27-এর দাগে যেগুলো 2 নম্বরের কোশ্চেন, সেগুলো একটু কষে দেখাতে হবে, ঠিক আছে, 2 নম্বরের মতো করে কষে দেখাতে হবে। 27-এর দাগের অঙ্ক শুরু করছি। দেখো 27-এর দাগের 27-এর দাগের 1 বলা আছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? ধরি বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ, আমরা ধরে নিচ্ছি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর একক। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে বলেছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করা হলো, তাহলে আর এককের 10% সমান আর ইন্টু 10/100 এত একক। এটা একটা 0 0 কেটে গেলে r/10 একক। অতএব বর্তমানে ব্যাসার্ধ কত? বর্তমানে ব্যাসার্ধ আগে ছিল আর বেড়ে r/10টা বেড়েছে এতটা, তাহলে এত একক ইকুয়াল টু 10, এটা 10r প্লাস r একক ইকুয়াল টু 11r/10 একক, ঠিক আছে, এইটা আসছে 11r/10 একক। অতএব বর্তমানে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, পাই ইন্টু 11r/10 তার স্কোয়ার এত বর্গ একক ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে স্কোয়ার করলে 121, 11 স্কোয়ার 121 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কতটা বাড়ছে? অতএব ক্ষেত্রফল বাড়লো 121 পাই, এটা পাই, পাই আর স্কোয়ার বাই 100 মাইনাস আগে ছিল পাই আর স্কোয়ার এত বর্গ একক ইকুয়াল টু 100 লসাগু, তাহলে 121 পাই আর স্কোয়ার মাইনাস 100 পাই আর স্কোয়ার বর্গ একক ইকুয়াল টু 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক, এইটা আসছে, ঠিক আছে। এবার এইখানটা একটু মুছছে, এটা যেটা হবে এরপর আগে কত ছিল, আগে যেটা কতটা বাড়লো বা কমলো সেটা হচ্ছে প্রাথমিকে যেটা ছিল তার উপর
হবে। অতএব ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এত বর্গ এককে বৃদ্ধি পায় 21 পাই আর স্কোয়ার বাই 100, 21 পাই আর স্কোয়ার বাই 100 বর্গ একক। 1 বর্গ এককে বৃদ্ধি পায় 21 পাই আর স্কোয়ার বাই 100 ইন্টু নিচে পাই আর স্কোয়ার হয়ে যাবে বর্গ একক। আর যেহেতু শতকরার উপর চেয়েছে তাহলে 100-এর উপর হবে, তাহলে 21 পাই আর স্কোয়ার ইন্টু 100 বাই 100 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। পাই আর স্কোয়ার কেটে গেল, 100 কেটে গেল, ইজ ইকুয়াল টু 21 বর্গ একক। 21 বর্গ একক। ঠিক আছে, তাহলে যেটা উত্তর লিখতে হবে যে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি, বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পায়। অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21% লিখে দিচ্ছি। ঠিক আছে, 21%। শতকরা লিখলে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় 21 বর্গ একক, এটা উত্তর হবে। ঠিক আছে, শতকরা যদি তোমরা উত্তর লেখো এইভাবে লিখতে হবে যে শতকরা বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা 21 বর্গ একক বৃদ্ধি পায়। বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 21%। এবার দেখো 1-এরটা হলো, 2-এরটা যাচ্ছে। দুইয়েরটা কি বলেছে যে একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা 50% হ্রাস করা হলো, পরিসীমা 50% হ্রাস করা হলো। ঠিক আছে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? ধরি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর একক, আবার ধরে নিচ্ছি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, অতএব বৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা ইজ ইকুয়াল টু 2 পাই আর একক। পরিসীমার এককই হবে। আচ্ছা, পরিসীমা অর্ধেক করা হলো, অতএব অর্ধেক পরিসীমা সমান অর্ধেক পরিসীমা ইজ ইকুয়াল টু 2 পাই আর বাই 2 একক ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু আর বাই 2 একক। অর্থাৎ ব্যাসার্ধটা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ কমে অর্ধেক হয়ে যাচ্ছে। অতএব ব্যাসার্ধ অর্ধেক হচ্ছে। ঠিক আছে, ব্যাসার্ধ অর্ধেক হলো। এবার দেখো, এবার বলছে যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস হলো। তাহলে আগে, এখন ব্যাসার্ধ আর বাই 2, তাহলে আগে ক্ষেত্রফল কত? আগে ক্ষেত্রফল ছিল, যখন ব্যাসার্ধ আর একক ছিল তখন ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এত বর্গ একক। এখন ব্যাসার্ধ হচ্ছে আর বাই 2, এখন ক্ষেত্রফল হলো পাই ইন্টু আর বাই 2 তার স্কোয়ার এত বর্গ একক, কারণ ক্ষেত্রফল কমে গেছে। ঠিক আছে, তাহলে এবার কি বলেছে? পরিসীমা 50%, তো 50% মানে বুঝতে পারছো অর্ধেক। 50% মানে এখানে দেখিয়ে দিই একবার, 50% মানে 50 বাই 100, এটা কমে গেছে 1 বাই 2, সেই জন্য আরও এটা বাই 2 একবারে করে দিয়েছি। 50% কমছে মানে অর্ধেক করে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো ক্ষেত্রফল বলছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেলো। ক্ষেত্রফল আগে এইটা কত সিম্পলিফাই করলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক। অতএব ক্ষেত্রফল কমলো পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 4 এত বর্গ একক। এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 4 লসাগু 4 পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক। ঠিক আছে, এইটা হচ্ছে অতএব ক্ষেত্রফল। তাহলে আমি এর আগের অঙ্কটাতেই বললাম যে বর্ধিত হলো বা কমলো যেটাই হোক সেটা প্রাথমিকের উপর নির্ভর করবে। প্রাথমিকে ছিল পাই আর স্কোয়ার, প্রাথমিকের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ারে কমছে এতটা, একে কত 100 কত, পাই আর স্কোয়ারে কমছে অতটা, যে পাই আর স্কোয়ার থেকে কমছে 3 পাই আর স্কোয়ার বাই 4, 1 থেকে কমে কত হয়, আর 21 থেকে 1 থেকে কমে কত হলো, আর
1 একমে কত, 100 একমে কত হলো, ঠিক আছে, 100 একমে কত হলো। এবার দেখো এইখানটা মুছছি একটু। অতএব ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ এককে কমলো 3 পাই আর স্কোয়ার বাই 4 বর্গ একক। 1 বর্গ এককে কমলো 3 পাই আর স্কোয়ার বাই 4 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। আর 100 বর্গ এককে কমলো 3 পাই আর স্কোয়ার ইন্টু 100 বাই 4 পাই আর স্কোয়ার বর্গ একক। পাই আর স্কোয়ার কাটলো, একে কেটে দিলে 4 দিয়ে 25 হয়ে যাচ্ছে, 75 বর্গ একক। এইটা আসছে দেখো 75 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল 75 বর্গ একক। অতএব ক্ষেত্রফল শতকরা ইলার পার্সেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে, শতকরা ইলার পার্সেন্ট দেওয়া যাবে না। ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল যে ক্ষেত্রফলের একক থাকে সেই এককটি ইউজ করব, 75 বর্গ একক, ঠিক আছে। ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল 75 বর্গ একক হ্রাস পাচ্ছে, শতকরা মানে প্রতি 100 বর্গ এককে 75 বর্গ একক হ্রাস পাচ্ছে। নেক্সট দেখো 2-এরটা হয়ে গেল, 3-এরটা। একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য r মিটার, অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, এই অঙ্কটা সহজ হবে এবং ছোট হবে। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r মিটার, অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ মিটার, ঠিক আছে, পাই আর স্কোয়ার বর্গ মিটার। ধরি অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হলে বলেছে, ধরি অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r মিটার, ঠিক আছে, ধরি অন্য বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r মিটার। তাহলে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। অতএব অন্য বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে শর্তানুসারে যে কন্ডিশন বলেছে, শর্তানুসারে হয়ে যাচ্ছে যেটা হচ্ছে বলছে যে তার ক্ষেত্রফল অন্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে তার ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফল x গুণ, মানে এইটা পাওয়াতে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে x দিয়ে গুণ হবে, x ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে পাই উঠে গেলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু x ইন্টু আর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স আর রুট এক্স। তাহলে পজিটিভটা গ্রাহ্য হবে, অতএব আর ইজ ইকুয়াল টু আর রুট এক্স, এইটা আসছে। তাহলে এটা যেটা অ্যান্সার হবে যে কি চেয়েছে যে অন্য বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, অতএব এটা আমরা আর ধরে নিয়েছিলাম, আর এর মান বেরিয়েছে। অতএব অন্য বৃত্তের ব্যাসার্ধ, অতএব অন্য বৃত্তের ব্যাসার্ধ আর রুট এক্স মিটার, অন্য বৃত্তের ব্যাসার্ধ আর রুট এক্স মিটার, ঠিক আছে, এইটা আসছে। দেখো 3-এরটা হলো। এবার 4-এর অঙ্কের দিকে যাবো। দেখো চারের অঙ্ক যেটা বলেছে যে 3 সেমি 4 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত। দেখো একটা ত্রিভুজ বলেছে, তার 3টে বাহুর দৈর্ঘ্য বলা আছে, একটা 3 সেমি 4 সেমি 5 সেমি, 3টে বাহুর দৈর্ঘ্য। এইটা মনে করো একটা ত্রিভুজ, আমরা মনে করছি এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি। এরকম যদি হয়
3 সেমি 4 সেমি 5 সেমি বাহুর বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হবে কারণ কি, যেহেতু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার, 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, তাহলে 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু 25 আর 5 স্কোয়ার 25। যেহেতু এই কন্ডিশনটা ম্যাচ করছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার এর যে কোনো পরিবৃত্ত অঙ্কন করলে এই সমকোণী ত্রিভুজের যে কোনো পরিবৃত্ত এইরকম হবে এবং সেটা সর্বদা এই বৃত্তে যেটা অতিভুজ সেটা সর্বদা বৃত্তের ব্যাস হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। অতএব আবার সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস অতিভুজ হয়। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস অতিভুজ হবে। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস তাহলে 5 সেমি ব্যাস হচ্ছে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস অতিভুজ হবে। অতিভুজ হলে অতিভুজ 5 সেমি, তাহলে অতএব পরিবৃত্তের ব্যাস ইজ ইকুয়াল টু 5 সেমি। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 5/2 সেমি। ঠিক আছে, কি চেয়েছে এখানে চেয়েছে যে পরিবৃত্তের ক্ষেত্রফল কত হিসেব করি। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই এর মান 22/7 ইন্টু 5/2 তার স্কোয়ার এত বর্গ সেমি সমান 22/7 ইন্টু 25/4 বর্গ সেমি ইজ ইকুয়াল টু, এটা কেটে দিলে 2 হচ্ছে, এটা 11 হচ্ছে, তাহলে এটা 14 হয়ে যাচ্ছে। আর 25 11 এটা 25 5 5 আর 2 7 275 এত বর্গ সেমি। তাহলে 14 একে 14 13, এটা হয়ে যাচ্ছে 13 135 হলে 14 140 9 হচ্ছে 126 9 15 এইটা আসছে 19 15 9 14। তাহলে এত বর্গ সেমি কী চেয়েছে যেখানে চেয়েছে যে পরিবৃত্তের ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হিসেব করে। অতএব পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল, অতএব ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল 19 15 9 14 বর্গ সেমি এইটা আসছে দেখো। ঠিক আছে, 4 হলো। যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রত্যেক দিন নতুন ক্লাস পাবলিশ করা হয় এবং নোটিফিকেশন অন করবে। এছাড়া আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, খামারো ম্যাথ ক্লাস, টেলিগ্রামে সার্চ করলে ওখানে দেখবে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে অলরেডি, সেখানে জয়েন হবে। যে কোনো বইয়ের বাইরের প্রবলেমও পাঠাতে পারবে, সেগুলো পাঠালে সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট 5 দেখো বলেছে, সমবেদ বিশিষ্ট একটি টিনের পাত থেকে সমান বেদ 3টি বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হলো। বৃত্তাকার চাকতি 3টির ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:5:7 হলে ওজনের অনুপাত কত। এইটা যদি একটা টিনের চাকতি হয়, এটা থেকে সমবেদ বিশিষ্ট মানে সমান মোটা আর কি, সমান মোটা 3টে বৃত্তাকার চাকতি কেটে নেওয়া হয়েছে, যাদের ব্যাসের অনুপাত এরকম একটা, এর চেয়ে একটা বড় 5 সেমি আর একটা আর একটু বড় যেটা 7। ঠিক আছে, এরকম ব্যাসের দৈর্ঘ্য অনুপাত বলা আছে। ঠিক আছে, বৃত্ত 3টির ব্যাসের অনুপাত 3:5:7। বৃত্ত 3টির বৃত্তাকার
চাকতি তিনটির ব্যাসের অনুপাত ইজ ইকুয়াল টু 3:5:7। ধরি বৃত্তাকার চাকতি তিনটির ব্যাস যথাক্রমে 3r একক, 4r একক এবং 5r একক। ঠিক আছে, অতএব চাকতি তিনটির ব্যাসার্ধ যথাক্রমে, অতএব বৃত্তাকার চাকতি তিনটির ব্যাসার্ধ যথাক্রমে 3r/2 একক, 5r/2 একক এবং 7r/2 একক। ঠিক আছে, এবার বলেছে কি চেয়েছে, এখানে চেয়েছে যে ব্যাসের দৈর্ঘ্য অনুপাত এত হলে তাদের ওজনের অনুপাত কত হবে। এখান থেকে যে কেটে নেওয়া হচ্ছে, আয়তনটা ফিক্সড, তাহলে যেহেতু কেটে নেওয়া হচ্ছে তাহলে এদের ওজনের অনুপাত হবে এদের ক্ষেত্রফল অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এদের ওজনের অনুপাত এদের ক্ষেত্রফল অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, অতএব চাকতি তিনটির ক্ষেত্রফল যথাক্রমে, অতএব বৃত্তাকার চাকতি তিনটির ক্ষেত্রফল যথাক্রমে পাই 3r/2 তার স্কোয়ার এত বর্গ একক, কমা পাই 5r/2 তার স্কোয়ার এত বর্গ একক এবং পাই 7r/2 তার স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, এইটা আসছে। অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত কত? অতএব চাকতি তিনটি, এটা ক্ষেত্রফল, এইগুলো এর ক্ষেত্রফলের অনুপাত, ওজনের অনুপাতটা ক্ষেত্রফল অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, যেহেতু সমানভাবে কেটে নেওয়া হচ্ছে, যে প্রতিটা থেকে যেহেতু আয়তনটা ফিক্সড আছে, সম্পূর্ণটার আয়তন আনুপাতিকভাবে সমান আছে। ঠিক আছে, অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত, চাকতি তিনটির ওজনের অনুপাত ইজ ইকুয়াল টু, প্রথমটা পাই 3r/2 তার স্কোয়ার ইজ টু পাই 5r/2 তার স্কোয়ার ইজ টু পাই 7r/2 তার স্কোয়ার। প্রত্যেকটা থেকে যদি আমরা পাই তুলে দিই, তারপরে পড়ে থাকছে 9r²/4 ইজ টু 25r²/4 ইজ টু 49r²/4। তাহলে 4 দিয়ে যদি তিনটাকে গুণ করা হয়, নিচের 4 তিনটে চলে গেল, r² দিয়ে যদি ভাগ করা হয় r² উঠে গেল, থাকছে 9:25:49, এইটা আসছে। অতএব চাকতি তিনটির ওজনের অনুপাত 9:25:49, এটাই অ্যান্সার। ঠিক আছে, ওজনের অনুপাতটা ক্ষেত্রফলের অনুপাতের সঙ্গেই সমান হবে। ঠিক আছে, ক্ষেত্রফল অনুপাত যেটা, সেটাই ওজনের অনুপাত। দেখো তাহলে এখানে কিন্তু 26-এর দাগে 27-এর দাগের সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। যে কোনো অঙ্ক যেগুলো বুঝতে অসুবিধা থাকবে সেগুলো অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে অন্য কোনো নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।